সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ফারুক ওয়াসিফ। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা বিজয়ের মাসে প্রবেশ করছি, বরাবরের মতোই প্রবেশ করছি। প্রতিবারই আমরা বিজয়ের মাসে আসি, কিন্তু আমি আজকে একটু তরুণদের জায়গা থেকে যদি বলি যে এই যে ৪৪ বছর পার হয়ে যাওয়া, এখন তো বাংলাদেশ নিজে আর তরুণ নেই, হ্যাঁ, একটা মাঝ বয়সের দিকে যাত্রা করছে, কিন্তু আবার একটা তৃতীয় প্রজন্মও কিন্তু চলে এসছে, মুক্তিযুদ্ধ পরবর্তী তৃতীয় প্রজন্ম। এই যে দ্বিতীয় প্রজন্ম ভূমিকাটা নিয়ে যদি আপনি বলেন, প্রথম প্রজন্ম মুক্তিযুদ্ধ এনে দিয়েছে, দ্বিতীয় প্রজন্মে যদি আপনারা বলেন যে সেটার একটা গৌরবের জায়গা ছিল যে গণতান্ত্রিক আন্দোলন, মানে আজকের জায়গায় ওই একই ব্যক্তিরা হয়তো আছেন ৯০ পর্যন্ত। আজকে যে ব্যক্তির আর সামাজিক বা রাজনৈতিক বা জনগণের কাছে কোনো আবেদন নাই, তার দেবার থেকে নেওয়ার আকাঙ্ক্ষা বেশি। ওই সময় কিন্তু তাদের একটা দেবার চেষ্টা ছিল, সেটা রাজনৈতিক সামাজিক আন্দোলনে বলেন। ওই সময় অনেকগুলো সেক্টর বিকশিত, নিবেদিত ছিল, এক ধরনের সংগ্রামের মধ্যে ছিল, মানে তখনও কায়েমি হয়ে বসেনি। এবং কায়েমি হওয়া না হওয়ার ক্ষেত্রেও তো আরেকটা জিনিস কাজ করে, ভাগ বাটোয়ারা কে কতটুকু পাচ্ছে। মানুষের অভাববোধ মানুষকে সংগ্রামী করে অনেক সময়। কিন্তু আমি বলবো যে ৭১-এর যে গতিজড়তা, মানে ৭১-এর যে স্পিড, সেই স্পিডে ৮০ দশকেও অনেকগুলো উদ্যোগের জায়গা ছিল। যেমন গার্মেন্টস সেক্টরের বিকাশটা ওই সময় হচ্ছে, প্রবাসী শ্রমিক যাওয়ার কাজটা ওই সময় হচ্ছে, ওই সময় তীব্র ছাত্র আন্দোলন হচ্ছে, আমাদের ঢাকার সমাজটা একটু গোছানো হচ্ছে, যে মধ্যবিত্ত তৈরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু তারা যেটা হারিয়ে ফেললো ৯০-এর পরে, যখন তাদের সত্যিকার ভাবে গণতান্ত্রিক হওয়ার এবং দেশকে নতুন ভাবে গঠনের, কারণ ৭১-এর পরে ৯১-এর আগে তো আসলে শান্তি ওই অর্থে ছিল না। এই প্রথম শান্তির সময়, এবং শান্তির সময় দেখা গেল যে তারা তাদের কোনো প্রতিশ্রুতি রাখতে পারলেন না। আমি ৯০-তে আসবো, তার আগে একটু বলি যে ৭১ পরবর্তী সময়ে যে এই যে আমরা যদি দ্বিতীয় প্রজন্মের কথা বলি, তারা কি আদর্শ নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিলেন? কোন আদর্শ নিয়ে আগাবেন, কোন দার্শনিক চিন্তা নিয়ে আগাবেন, মানে এইটা বোধহয় তখনকার অত বড় সমস্যা বোধহয় ছিল না। সবাই মোটামুটি যার যার অবস্থান নিয়ে, যিনি বাঙালি জাতীয়তাবাদী তিনি তার জাতীয়তাবাদ নিয়ে নিশ্চিন্ত, যিনি বামপন্থী তিনি সেই চেষ্টা করে যাচ্ছেন, একটা অবস্থান নিয়ে নিতে পেরেছিলেন। হ্যাঁ, এবং সেগুলোর কিছু আবেদনও দেখা যাচ্ছিল যে জনগণ সেগুলোতে সাড়া দিচ্ছে। এবং শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, সেগুলোর মধ্যে বা সংস্কৃতির ভেতরে তখনকার গণমাধ্যম যদি আপনি দেখেন, শুধু বিটিভি ছিল হয়তো, এবং অল্প কিছু পত্রিকা ছিল, তার যে মান। তো এইটা বোধহয় একটা জিনিস, যখন মানুষ একটা সংগ্রামের ভেতর থাকে সে নিজের ভালোটা দেবার চেষ্টা করে। কিন্তু যেটা আমাদের আজকে যুদ্ধাপরাধের যে বিচার, যে পর্যায়ে আমরা এসছি, আমরা বিজয়ের মাসে সেই বিজয় উদযাপিত হবে, তখন একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, যে যুদ্ধের পরের সময়টা আসলে যুদ্ধের পরে পুনর্গঠনের যে সময়, তখন ওই যোদ্ধারা কি করছে, মুক্তিযোদ্ধারা কোথায় ফিরে যাচ্ছে। আজকে যারা ধরেন আমরা এত বছর আন্দোলন, দাবি, লেখালেখি বহুভাবে এই বিচার দাবি করে এসেছি, শাহবাগে লাখো মানুষের জমায়েত হলো, সেই লোকেরা কোথায়, সেই জমায়েত আজকে কই? ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা জমায়েতগুলো ভেঙে গেল কেন? ভেঙে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় উপস্থিত ছিলেন না চোখের সামনে, কিন্তু সবাই জানতো তারা আছে এবং তাদের প্রতি ভরসা ছিল। শাহবাগের সময় টেলিভিশনে সবকিছুতেই উপস্থিতি ছিল, দেখা যাচ্ছিল যে তারা আছে। জমায়েতটা কম হয়ে গেল কেন? এবং যারা সরে গেল, দূরে গেল, আমি বলবো যে দূরে গেল, সরে গেল না, দূরে গেল। হ্যাঁ, এই দূরে কি অবস্থাটা হচ্ছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ওই জায়গায় আমার মনে হয় যে কোনো যুদ্ধের পরে যে তীব্র, এখানে কি করবেন, যে দূরে গেল কি প্রত্যাশা জায়গাটা থেকে, এই যে প্রত্যাশা ভঙ্গের কারণে, মানে কিছু প্রত্যাশা তো পূরণ হয়েছে, সেই কারণে হয়তো একটা সে এই জমায়েতে যা চেয়েছিল, জমায়েত থেকে যা চেয়েছিল সব সেটা পায়নি, কিছুটা হয়তো পেয়েছে বলে তার উদ্যম কমে যেতে পারে যে আমি তো কিছু পেলাম। কিন্তু আমার যেটা মনে হয় যে এটার ভেতরে যে স্পিরিটটা ছিল, সেটা ছিল একটা সর্বজনের, একটা তরুণের, যেখানে ওই যে অতীতের কথা আপনি বললেন, দ্বিতীয় প্রজন্ম, তারা এসে আর ভারাক্রান্ত করবেন না, এই তরুণদের নিজেদের কাজটা করতে দেবেন এবং তাদের যে আবেগ এবং তাদের সংকল্পের উপর আস্থাটাও রাখবেন। কিন্তু সেটা কিন্তু করা হলো না। আপনি যদি একটা ধরেন জলোচ্ছ্বাসকে, একটা বন্যাকে আপনি যদি একটা স্লুইস গেট বানান, যে তার ভেতর দিয়ে ঢুকাতে চান, তাহলে দুটো জিনিস হবে, যে পানি হয় আর আগাতে পারবে না, অথবা স্লুইস গেট ভেঙে বেরিয়ে যাবে সে পানি। কিন্তু আমরা দেখলাম ভেতর থেকে এটা আর শক্তি হারিয়ে ফেললো, এবং একটা ঘূর্ণিঝড় নিজের চারপাশে ঘুরতে ঘুরতে নিজের ওই বিন্দুতে আবার দুর্বল হয়ে পড়লো, যে কারণে আজকে ওই জমায়েতটা আমরা দেখতে পাচ্ছি না। এবং এইটা একটা বড় রকমের লস। আপনি আজকে ধরেন যে বাঁধটা তৈরি হয়েছিল, যে যুদ্ধাপরাধ বলেন, সন্ত্রাস, নির্যাতন, নিপীড়ন বলেন,
যে কোনো অন্যায়ের ক্ষেত্রে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এবং যে কোনো হচ্ছে স্বৈরতন্ত্রী কার্যকলাপের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যে আত্মবিশ্বাস তরুণের তৈরি হয়েছিল, রাস্তাঘাটে কেউ তখন ভয় পেত না। এই জমায়েতটা যখন, এটা হচ্ছে প্রাণভোমরার মতো, যখন কোন একটা জায়গায় গণজমায়েত থাকে, মানে জনমানুষের জন্য যেটা ছিল থাকে, তখন দূরেও কিন্তু আপনি শক্তিটা, সাহসটা বোধ করেন। আজকে যখন ওই জমায়েতটা নাই, বাংলাদেশে কিন্তু কোনো জমায়েত নাই, কোথাও কিন্তু কারো আর বড় এটা জমায়েত উপলক্ষে করে অনেক জমায়েত তৈরি হয়েছিল, কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছিল হ্যাঁ, জমায়েত। কিন্তু এখন কিন্তু আমরা আবার সেটা দেখতে পাচ্ছি না। সব জমায়েতে লোক সংখ্যা কমে যাচ্ছে, সেটা যে কোনো দলের যে কোনো পক্ষেরই হোক। এইটা একটা ভয়ের জায়গা, যে কারণে ধরেন ভয় বেড়ে যাচ্ছে, মানে সত্যিকার ভয়, আতঙ্ক বাড়ছে, সত্যিকার আতঙ্কের থেকে আতঙ্কের জুজুটা বেশি, জুজুটা সেটা আরো বেড়ে যাচ্ছে। কারণটা হচ্ছে যে আমরা আসলে স্পষ্টভাবে যারা আমরা একমতের, এক পথের বা জনগণকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে হচ্ছে পাত্র পাত্রী, কুশীলব তাদেরকে, শত্রু মিত্র তাদেরকে, কিন্তু জনগণ কোথায়? তো জনগণেরই তো কুশীলব থাকার কথা। তো সেটাই প্রশ্ন, যে শাহবাগের মধ্য দিয়ে গণতন্ত্র দু ধরনের, একটা হচ্ছে যে ধরেন ভোটের মধ্য দিয়ে হয়, আরেকটা হয় জনগণ প্রকাশ্যে সে জমায়েতের মধ্য দিয়ে নিজেদের দাবিটা জানায়, সে আমরা অর্গানিকভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন আন্দোলনের সময় তরুণদেরকে আমরা যদি 90-এর কথা বলেন, 90-এর সময় বা বিভিন্ন আমাদের ছাত্র সংগঠনগুলো ছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে রাজপথে ছাত্ররা রাজনীতি করেছে, সেই জায়গায় মিছিলে সব জায়গাতে ছিল অকুতোভয় সৈনিক, রাজপথের অকুতোভয় সৈনিক বলা হতো তরুণদের। তরুণরা এখন আর অকুতোভয় নাই, বলা হচ্ছে না কেন? মানে আসলে কোন সময় সিস্টেম তৈরি হতে দিতে চায় না, তার পুতুল নাচের মতো করে ব্যবহার করতে চায় আমাদের যে অভিজ্ঞতা। কিন্তু ধরেন মানুষ তখনই কিন্তু নির্ভয় হয় যখন সে তার শত্রুটাকে চিনতে পারে এবং বন্ধু কারা সেটা স্পষ্ট হয়। বাংলাদেশে এখানে এক ধরনের বিভক্তি চলে এসছে, কারণ সত্যটাও বিভক্ত হয়ে গেছে, এবং কোনটা সত্য এবং সত্যের যে ন্যায্যতার দাবি, সে সত্য বলছে নিজেকে, কিন্তু ন্যায্য বলে নিজেকে প্রমাণ করতে পারছে না, প্রতিষ্ঠিত করতে পারছে না। ফলে যেটা হচ্ছে যে মনোবলের জায়গায় আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আপনি যখন এখানে বহুপক্ষীয় শত্রু নির্মাণ করা হচ্ছে, সবাই ওই যে এক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন না যে উই আর লুকিং ফর শত্রু, সবাই বলছে যে উই আর লুকিং ফর শত্রু, সবাই শত্রু খুঁজছে, সবাই শত্রু খুঁজছে, মিত্রকে খুঁজছে, কিন্তু মিত্রকে, এবং সবাই কিন্তু দেশের বাইরে তাদের মিত্র খুঁজছে, কিন্তু বাংলাদেশের জনগণ তাদের মিত্র কিনা, সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সেই জায়গায় তারা বিশ্বাস রাখতে পারছে না জনগণের উপর। এবং ফলে আপনি যে অকুতোভয় নেতাদের কথা বললেন, তার সঙ্গে তো তার তরুণকে অকুতোভয় হতে বলছি, হ্যাঁ, যোগাযোগ ছিল, তো সে তো জানতো যে তার নেতা এবং ওই কর্মী বলেন বা তার অনুসারী বলেন বা যারা তাকে সমর্থন করেন, তাদের জীবনযাপনের মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না, চোখের সামনে দেখা যেত যে উনি এই করেন, উনি এই করেন, উনি করেন, সার্বক্ষণিক যোগাযোগ ছিল। একজন রাষ্ট্রদূত একটা বৈঠকে বলছেন যে আমি বাংলাদেশের 68টি জেলায় গিয়েছি, বাংলাদেশের কজন নেতা এটা বলতে পারবেন যে আমি গিয়েছি? ফলে খেয়াল করেন যে একজন বিদেশি এই দম্ভটা করছে, কিন্তু আমাদের নেতারা আমাদের জনগণকে সত্যিকার অর্থে খোলা ময়দানে দাঁড়িয়ে ফেস করতে, মুখোমুখি হতে সাহসী কিনা। এবং সেই সাহসী হওয়া মানে এই না যে আপনি পেছন থেকে হাত আটকে রেখে বলবেন যে তুমি কথা বলো। এবং সেই জায়গাতে এই যে মানে তরুণদেরকে ভয় পায়, তরুণরা প্রশ্ন রাখে দেখে, তরুণরা প্রশ্ন করে বলে। তরুণদের দুই রকম ভাবে, একটা হচ্ছে যে তার তো স্বার্থবোধ কম, কারণ তখন সে স্বাধীন, পেশায় ঢোকেনি এবং বয়সোচিত ব্যাপারটা আছে। আর যেটা আছে যে সে তো হয়ে উঠতে চায়, মানে ছোটবেলা থেকে তাকে সে একটা ভালো কিছু হয়ে উঠতে চায়, ছোটবেলা থেকে সে হয়ে ওঠার মোক্ষম যৌবনটা হচ্ছে তার, সেটার একটা স্বর্ণ সময়, বসন্ত ফুলটা ফুটবে ওই সময়টা। কিন্তু আমাদের খেয়াল করেন এই সময়টা কিন্তু ভয়ের সময় যাচ্ছে। যে সময় তরুণরা ফুটবে সেই সময় তাকে ভয়ের মধ্যে সবচেয়ে বেশি থাকতে হচ্ছে, দু ধরনের ভয়, লুকিয়ে থাকতে হচ্ছে, মতামত গোপন রাখতে হচ্ছে, এবং একদিকে চাপাতির ভয়, আরেকদিকে 57 ধারা, এবং এর বাইরেও বহু রকম গোপন ভয়। আমরা ভয়ের উৎপত্তিকে আমরা জানি না, কিন্তু প্রকাশগুলো তো দেখি যে নানান ধরনের গুম, নির্যাতন, হত্যা, ভয় দেখানো, উড়ো চিঠি, হুমকি, তালিকা, এবং কত ধরনের তালিকা। সব যে এক পক্ষ তৈরি করছে, তারা বিভিন্ন পক্ষ তালিকা তৈরি করছে। আপনি বললেন সবাই শত্রু খুঁজছে, সবাই শত্রু বানাচ্ছে এবং শত্রু তৈরি করছে। কিন্তু বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে থাকতে গেলে এই তরুণরা, যারা আজকে ধরেন বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় অংশ, এবং এরা কি করবে? এরা শুধু আন্দোলন করবে না তো, ওই যে যুদ্ধের পরে আমি কি করব, যুদ্ধের পরে আমি পেশায় যাব, সমাজে যাব, পরিবারে যাব। ফলে পরিবার সমাজ নিরাপদ না হলে, অর্থনীতিতে আমার সুযোগ না থাকলে, একজন যেমন অনলাইনে একটা কমেন্টে বলছিলেন একটা পত্রিকার ইয়েতে, যে এই যে ফেসবুক বন্ধ, সব বন্ধ,
আমি তো আউটসোর্সিং করি, আমার মতো অনেক কোম্পানি এটা করে, বা বাইরের বায়ারদের সঙ্গে যোগাযোগ বা করি, অনেকে অনলাইন ব্যবসা করে। অনলাইন ব্যবসা করি। আমি বায়ারদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, আমার 90 জন কর্মী যে হচ্ছে আউটসোর্সিং করে সে বসে আছে, ফলে আমার এই কাজগুলো অন্য জায়গায় চলে যাবে। এখন আমি তারই একটা মন্তব্য ছিল যে একটা সমস্যা সমাধান করতে গিয়ে যাতে আমরা আরো 10টা সমস্যা তৈরি না করি, আমি বলবো যে আমাদের সব উদ্যোগের মধ্যেই এইটা দূরদর্শিতা এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা থাকে না যে আমি একটা জিনিসের প্রতিকার করব বা সমাধান করব, কিন্তু সেটা করতে গিয়ে যাতে আরো বড় সমস্যা আমি তৈরি করে না ফেলি, যেটাকে হয়তো ভুগতে হবে এরপরের প্রজন্মকে। মানে যারা আজকে এই যাদের 30-এর নিচে বয়স তারা এগুলো ভুগবে। 30-এর নিচে বয়স যাদের, এই যে তরুণ শক্তি, তারা বারবার ব্যবহৃত হয়েছে মুক্তিযুদ্ধের পর। যে কোনো মানে বাংলাদেশের তরুণদের রাজনৈতিক মানে তাদের শক্তির অপচয় ঘটেছে 71-এর পরে, মানে বিপ্লবের নামে এবং বিপ্লব ঠেকাবার নামে হাজার হাজার তরুণ নিহত হয়েছে। শুধু বাইরের তরুণদের কথা আপনি কেন বলবেন? আপনার রাজনৈতিক দলের ভেতরে, আপনার সেনাবাহিনীর ভেতরে, আপনার পুলিশের ভেতরে, যে যেখানে আছে তরুণ মন চিন্তা যেখানে আছে, তরুণ চিন্তা সবখানেই কিন্তু তারা নিহত বা পদদলিত হয়েছে। যে দেশের লক্ষ 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 তরুণ যুদ্ধাপরাধী বিচার তো আজকের প্রশ্ন না, জাহানারা ইমামের সময় থেকে এটা নতুন করে এলো। 90-এর আগে এটা আমরা দেখি নাই যে রাজনীতিতে আসছে। জাহানারা ইমাম এটা ফেরত নিয়ে আসলেন এবং তিনি তরুণদের জননী হয়ে উঠলেন। আমার জীবনের প্রথম কোনো জনসভায় যাওয়া সেটা ছিল তার জনসভায়। কিন্তু আজকে সেই তরুণদের কত অংশ আজকে যারা আজকে এই দাবিগুলোকে, আমি বলবো যে দাবিগুলোকে দখল করে ফেলা, হ্যাঁ, এবং সেইটা এই তরুণরা ওয়াসিম ভাই, তরুণ তো একটা স্লোগানের পিছনে ছুটে, তরুণ যে সেই স্লোগান কি তৈরি হয়েছে? কোন স্লোগান কি এখন আছে যেখানে তরুণ, যার পিছনে তরুণ ছুটবে? মানে তরুণ ওই জন্যই যে তরুণের কথা বলছে যে সে নিজে অতরুণ। মানে নেতাদের জায়গায় দেখেন তাদের বয়স, আপনি দেখেন যে ছাত্র সংগঠনের নেতাদের বয়স কত, বা যারা তরুণদের পথ দেখাবেন বলছেন তারা এত প্রবীণ মন নিয়ে এবং কোন কোন ক্ষেত্রে ভীরু মন নিয়ে, আচ্ছা, তারা এত কিছুর মধ্যে মাকড়সার জালের মতো আটকা, ওই জালের মধ্যে থেকে তিনি আর বেরোতে পারছেন না। ফলে তিনি যেহেতু বেরোতে পারছেন না, আমরা দেখবো যে যখন লেখকদের উপর হামলা হলো, হত্যা হলো, আমাদের প্রবীণ লেখকদের কেউ সাহস করে, ভারতে যেখানে পুরস্কার প্রত্যাখ্যানের বন্যা বয়ে যাচ্ছে সেখানে কেউ সাহস করে সামনে দাঁড়ালেন না। আবুল কাশেম ফজলুল হক তিনি দুপক্ষকেই দোষারোপ করলেন, কিন্তু আসলে দুপক্ষকে এক হতে বললেন। তিনি একটা বিচার না চেয়ে একটা নৈতিক এবং জাগরণমূলক একটা ডাক দিলেন, বাকিরা নীরবতা দিয়ে কিন্তু তাকে আমরা ব্যর্থ করে দিলাম। মানে এইটা একটা ট্র্যাজেডি যে একজন পিতা শোকের ব্যক্তি, মানে পুত্রের শোকের থেকে জাতির জন্য শোক, দেশের জন্য শোককে তিনি বড় করলেন, আর আমরা যার যার ব্যক্তিগত কোটরে বসে, খোপে বসে, বা যে সুখের ডালের পায়রা, আমরা সেই সুখের ডাল থেকে আমরা উড়াল দেওয়ার সাহস পেলাম না। হ্যাঁ, এক ধরনের যদি বলি যে মৌনতা, নীরবতা এগুলি চলছে বলে অনেকে বলতে পারে যে আমাদের এখানে বিভিন্ন রকম উৎসবও হচ্ছে, ফোক উৎসব হচ্ছে, আমাদের এখানে উচ্চাঙ্গ সঙ্গীতের উৎসব হচ্ছে, অনেক রকম উৎসব হচ্ছে, বিদেশি লেখকরা আসছেন, বিদেশি সঙ্গীত শিল্পীরা এসে কনসার্ট করছে, সব ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু আমরা যেই জায়গায় সংজ্ঞায়িত করতে চাই সাংস্কৃতিক আন্দোলনকে, তা বলা যাবে না। মানে এটা আসলে ঠিক পারফর্ম করা, হ্যাঁ, চর্চা না। আপনি একটা পারফর্ম করছেন, যার জন্য প্রধানত দুইটা জিনিস লাগবে, টাকা লাগবে আর লাগবে শিল্পী। শিল্পীরা বেশিরভাগ বাইরের। মানে আমাদের লিড ফেস্ট হলো, সাহিত্য একটা উৎসব হলো, ফোক উৎসব হলো, এবং সামনে হবে হচ্ছে ক্লাসিক্যাল। প্রথমত এগুলো চর্চাটাকে হেল্প করে। উৎসব না হলে যে একটা সামনে আসা, একটা আলোড়ন হওয়া, একজনের মধ্যে উদ্বুদ্ধ হওয়া, আচ্ছা আমি এরকম আন্দোলিত করে, হ্যাঁ আন্দোলিত করে, তো সেইটা খুবই পজিটিভ। সেটা নিয়ে মানে প্রথমত এগুলোর বিপক্ষে কিছু মানে পেছনের মঞ্চে কি হচ্ছে, হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা ফোক উৎসবে ফোকের নামে যা দেখলাম, যেগুলো মূলত রক ফিউশন এই ধরনের, বাংলাদেশের প্রতিটা জেলা এক একটা গানের হচ্ছে মানে খনি, এবং অজস্র উৎসব কিন্তু সারা বছর হয়। এই যে শীতকালে এখন হবে পালা গান হবে, বয়াতি হবে, নানান রকমের ভাওয়াই উৎসব হচ্ছে, সেইটার। এবং আমাদের আধুনিক গান, ক্লাসিক্যাল গানে আমরা হয়তো একটু দুর্বল, চর্চা নাই, পৃষ্ঠপোষকতা নাই বলে, কিন্তু ফোকে বলে আমরা তাকে ফোক বলছি, আসলে লোকগান, কৃষকের গান, সেইখানে তো আমরা শক্তিশালী ছিলাম। তাহলে সেখানে ছিলাম বলাটা, মানে আছি, এই মুহূর্তে আছি, হ্যাঁ, তারা কোথায়, সেই মঞ্চে তাদের উপস্থিতি কতটা, এবং তাদেরকে কতটা সুযোগ দেওয়া হচ্ছে,
তো এইটা হচ্ছে কি যে একটা হীনমন্যতার জায়গা, যেটা আমাদের, আমি বলি যে উপরের তলার লোকের যে হীনমন্যতাটা কাজ করে, যে উৎপাদক, যে উদ্যোগী, যে হচ্ছে কৃষক বা যে শ্রমিক, তার তো এই সুযোগ নাই, না। সে হীনমন্য হওয়ার সুযোগ নাই, তাকে তো করতেই হবে কাজটা। তো তাদের সঙ্গে আমাদের উপরতলার লোকের একটা ঔপনিবেশিক বিচ্ছিন্নতা ঘটে গেছে। আগেকার জমিদার শ্রেণী যেমন তার কৃষককে জানতো না, এখন মানে আদিয়ারের সঙ্গে জমিদারের যে দূরত্ব ছিল, বা ব্রিটিশ শাসকেরা, পাকিস্তানি শাসকেরা যেমন জনগণের থেকে দূরে ছিল, আজকে কিন্তু স্বাধীনতা 40 বছরে এই দূরত্ব ক্রমশ বাড়ছে। এবং এই বাড়ারই প্রকাশ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের উৎসবের মধ্যে দিয়ে একটা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, যে প্রতিষ্ঠানগুলো এই মানুষের যারা তরুণ কিশোর বয়স থেকে, কিশোরী বয়স থেকে উৎসাহী করবে, আপনি অধিকাংশ স্কুলে আপনার নাই, লাইব্রেরি নাই, আপনার এই ধরনের যে একাডেমিগুলোর কাজ, সেখানে এক ধরনের সাংস্কৃতিক ঠিকাদারদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তারা তাদের পছন্দ মতো সাংস্কৃতিক চর্চা নেই, তারা পছন্দ মতো লোককে নিয়ে কাজ করে, কোনো চর্চার চেষ্টাটা করে না, খুঁজে বের করে না। তো এক একজন পাগল লোক থাকতে হয় যারা এগুলো করে। আমি আমার ছোটবেলার শিক্ষকদের দেখেছি খুঁজে খুঁজে। তো এই লোকেরা তো খুঁজবে দূরের কথা, ঠেকিয়ে রাখবে। তো যেটা হচ্ছে যে অসৃষ্টিশীল লোক যদি সৃষ্টির সঙ্গে, সৃষ্টির পথে আটকে থাকে, তাহলে সেখানে কিছু দেখা যাবে না। আপনারা সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠার লোক নেই। আপনি 52-তে দেখেন যে ভাষা আন্দোলনের পরে অজস্র, মানে অনেকে ভাবে যে সংস্কৃতি, গান, কবিতা এটা বোধহয় অল্প কিছু লোকের ব্যাপার। মোটেই না। আপনি 52-র ওই গণ আন্দোলনের পর লেখক, কবি, শিল্পী, ভাষা, সাহিত্য, উপন্যাসে অনেক রকম জোয়ার বয়ে গেল। হ্যাঁ, এবং মানুষের জীবন, কবিতায় মানুষের জীবন উঠে আসলো। 69-এ, 71-এও, কিন্তু আমাদের 71-এর পরে আমাদের যারা যে লেখকেরা, বেশিরভাগের মধ্যেই আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, আল মাহমুদ, শহীদুল জহির, শামসুর রহমান বটে, কিন্তু এর বাইরে বড় কোনো কাজ কিন্তু দেখি না। এবং তারাও কিন্তু, এবং যারা ছিলেন তারাও নিষ্ক্রিয় হয়ে গেলেন। তো আমার মনে হয় যে ওই জায়গাটা, যে জনগণের যে যুদ্ধ জীবন যাপন, তার সঙ্গে এনাদের একটা ওই দূরত্ব, যেটাকে আখতারুজ্জামান ইলিয়াস বলেন যে সংস্কৃতির সেতুটা ভেঙে গেছে। কারণ সংস্কৃতির মধ্যেই তো আমরা পরস্পরকে এক বলে বোধ করি, একই ভাষা, আমরা এক ভাষায় কথা বলি না। আর কোনো দেশের লোক হচ্ছে কথায় কথায় মানে ইংরেজি দিয়ে নিজেকে প্রকাশ করার প্রয়োজন বোধ করে না। আমাদের শেখানো হচ্ছে, বিজ্ঞাপন দিয়েও শেখানো হচ্ছে, নাটক দিয়েও শেখানো হচ্ছে, এবং এটা সবভাবেই শেখানো। মানে গৌরবের বিষয় হিসাবে এটা সামনে নিয়ে আসছে যে আমি গৌরব বোধ করি। হ্যাঁ, মানে এই গৌরবটা আসলে আমি কার কাছে, আমি মানুষ কথা বলে যোগাযোগ তৈরি করার জন্য, কাছে আসার জন্য। আমি যখন মাতৃভাষার বাইরে অন্য ভাষায় বলি, তখন মাতৃভাষা চর্চাকারীদের সঙ্গে আমি বুঝাই দিই যে আমি তোমাদের মতো না। আর আমি যারা এই ভাষাভাষী, মানে ইংরেজ তো এখন গোটা বিশ্বের বাজারের ভাষা, ব্যবসার ভাষা, হাটের ভাষা, ক্ষমতার ভাষা, হাটের ভাষা। তো তারা কিন্তু, আমি তাদের কাছাকাছি হতে চাচ্ছি। তো এইটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বকালই দেখা গেছে। যারা নবাব, নাইট ছিলেন, জমিদার ছিলেন, বা যারা পরে সামরিক শাসন করেছেন, সবসময় জনগণের সঙ্গে একটা বিচ্ছিন্নতা তাদের ছিল। তারা চেষ্টা করেছে যে জনগণ বা জনমানুষ বা আধিয়ার যেভাবেই তাদেরকে সংজ্ঞায়িত করি না কেন, এই জনমানুষদের, তারা ওই শাসকের ভাষায় কথা বলুক না। অনেক সময় তারা চেয়েছে যে তাদের কথা নাই বলুন। আচ্ছা, কথা এক পক্ষই বলবে, সেটা তো একটা ডায়ালগ হবে না। কিছু লোক কথা বলুক, এই ভাষায় কথা বলুক। তারা তো কিছু লোককে কথা বলে যাচ্ছে প্রতিনিধিত্ব করে, যারা আমরা রায় বাহাদুর, বিভিন্ন রকম পরে উপাধি, মানে সেই তো যারা মানে ওই সময়ে সাহিত্য চর্চা করতেন বা রাজনীতি করতেন, সবাই তো উচ্চ শ্রেণীর লোক। মাওলানা ভাসানী উঠে এসেছেন, বা বঙ্গবন্ধু শেখ মুজিব উঠে এসেছেন, বা এই ধরনের মানে নেতারা উঠে এসেছেন। কিন্তু এরপরে কি আর উঠে আসা নেতা দেখি আমরা, নাকি নাজিল হওয়া নেতা দেখি, যিনি উপর থেকে নিচে নামবেন আর নিচ থেকে ওঠার সুযোগ? এই একটা জিনিসই আপনি বোঝা যায় যে নদীর গতি, পানিকে যদি আপনি বইতে না দেখি না আর কি, ভূমিপত্র দেখি না, তার মানে রাজনীতি নাই। তার মানে বাংলাদেশে রাজনীতি নাই। তার মানে সংগঠনগুলো জনগণের সংগঠন নয়। তার মানে এদের যে ভাষা, বক্তৃতা, স্লোগান, তার সঙ্গে জনগণের বাস্তব বাঁচা মরার সম্পর্ক খুবই কম। আমি তৃতীয় প্রজন্মের কথা কিন্তু বলেছিলাম শুরুতে। তাদের কিন্তু এখনই যদি লালন প্রতিপালন না করা যায়, তাদেরকে যদি এখন নিয়ে আপনি পথ দেখাতে না পারেন, তাহলে তো সেই প্রজন্ম কিন্তু দিগ্ভ্রান্ত হতে পারে। সেই জায়গা থেকে সে বাংলাদেশকে, এরই মধ্যে তাকে নানাভাবে বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বা চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ তার কাছে প্রিয় হবে না বিশ্বের অন্য কোনো দেশ প্রিয় হবে, সেই রকম একটা বিভ্রান্তির মধ্যে তাকে ফেলা হয়েছে। এর থেকে তৃতীয় প্রজন্ম কিভাবে
বাংলাদেশের বিজয়ের দিকে এগিয়ে যাবে? বিজয় আসলে আমরা দেখেছি ইতিহাসে উদযাপনের বিষয় না, উদযাপনের, বিজয়টা হ্যাঁ, ধরে ধরে রাখার রাখার বিষয় বিষয়। এবং সেটাকে শতধারায় ছড়িয়ে দেওয়ার বিষয়। এই প্রজন্ম তার মানে বিশ্বায়ন, আমরা বলি বিশ্বায়ন কিন্তু আমাদের আবার দেশপ্রেমিকও করে তোলে। কারণ আপনি তুলনা করতে পারছে, তুলনা করতে পারছেন, বাইরে যাচ্ছেন, আপনাকে যদি কেউ সম্মান দেয় বোঝা তখন যাচ্ছে। আপনার ভালো লাগে বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে, বা বাংলাদেশের যে কোনো নাগরিক হিসেবে, বা অপমান করে তখন একটা জ্বালা আসে। আমাকে যে গত কয়েকদিন আগে ইউরোপের কয়েকজন এসেছিল এমনি দেখা করতে বাংলাদেশে, আমাদের তারা তাদের রেমিটেন্স আমরা পাই, তারা বলেছে যে আগে আমাদেরকে চিনতো আশপাশের দেশের নাগরিক হিসাবে, এখন বাংলাদেশ হিসেবে তারা আমাদেরকে চিনতে পারে। হ্যাঁ, সেটা কিন্তু একটা বড় অর্জনও কিন্তু। এই অর্জনটা যে সময়টা ধরে হয়েছিল সেইটার একটা হুমকির মধ্যে কিন্তু আমরা আবার পড়তে যাচ্ছি। হ্যাঁ। যেমন ধরেন আপনার অর্থনীতিতে, আপনার সংস্কৃতিতে সবচেয়ে বড় যে জায়গা সেটা হচ্ছে যে আপনি একটা রাষ্ট্র পেয়েছেন, একটা বাংলা ভাষায় ওই রাষ্ট্রের ভেতরে কাজ করা, কথা বলা, লেখার অবারিত সুযোগ পেয়েছি, পতাকা পেয়েছি, মানে পরিচয় প্রতীক পেয়েছি। এগুলো কার হাতে থাকবে? হ্যাঁ, আমরা রাজাকারের গাড়িতে পতাকা দেখার কারণে যে ক্রোধ এবং যে দুঃখ এসেছিল এবং এর বিচারের চাপটা তীব্র হয়েছিল, আজকে কিন্তু মানুষ দেখতে চাইবে যে তার এই মুক্তি সংগ্রামের লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর মধ্য দিয়ে অর্জিত এই পতাকা, এই রাষ্ট্র এবং এই ভাষার উপর কার দখলটা আসছে। ফলে আজকে কোনো দেশ, আমাদের মতো দেশ, যুক্তরাষ্ট্রের সমস্যাটা কিন্তু অভ্যন্তরীণ না, তার সমস্যা সবসময় বাইরে, তার পররাষ্ট্রনীতি, তার স্বরাষ্ট্রনীতি। আর আমাদের বেলায় আমাদের কিন্তু স্বরাষ্ট্রনীতির উপর দাঁড়িয়ে পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে। আমার ভবিষ্যতে 2050 সালের মধ্যে অনেকগুলো বিপর্যয়, গোটা দুনিয়া যুদ্ধ পরিস্থিতি ঘিরে আসছে, জলবায়ু বিপর্যয়ে লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হবে এবং শরণার্থী হওয়ার, ভূমির জন্য যুদ্ধ, পানির জন্য যুদ্ধ, চাকরির জন্য যুদ্ধ, শিক্ষা প্রতিষ্ঠান, বাজারের জন্য যুদ্ধ, সবকিছুর জন্য আমাকে যুদ্ধ করতে হবে। এবং এত লোককে আমরা এখানে রাখতে পারবো কিনা, তাহলে আমরা তাদের জন্য আমাদের পররাষ্ট্রনীতিতে কি ব্যবস্থা নিচ্ছি? আমাদের একজন সাবেক রাষ্ট্রদূত এই প্রশ্নটা তুলেছেন যে আমরা কোন কোন দেশে আমরা আমাদের লোককে পাঠাবো, তখন সেটা আমাদের পররাষ্ট্রনীতিতে কিভাবে আছে। আমার দেশের বাংলাদেশ, যেমন আজকে আপনি জানেন যে পাকিস্তান তারা সমালোচনা করেছে, তো এটা হচ্ছে যে একটা অদ্ভুত বিষয়। তারা খেয়াল করে দেখেন যে তারা বলছে যে বাংলাদেশে পাকিস্তানপন্থীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তো এইটা দ্বারা পাকিস্তানের জামাত ইসলাম, বাংলাদেশের জামাত ইসলাম বা ওই তাদের প্রতি সহানুভূতিশীল কারো কোনো উপকার করেনি। তারা আরো প্রমাণ করলো যে এরা পাকিস্তানপন্থী, তাদের এর ক্ষতি করলো। তার মানে তবু জামাত ইসলাম দেখছে, পাকিস্তানের জামাত ইসলাম তার লক্ষ্য কিন্তু বাংলাদেশ না, তার দেশের মানুষকে জয় করা, বাংলাদেশের প্রতি ঘৃণা জারি রেখে। ভারতেও দেখবেন বাংলাদেশের পক্ষে বিপক্ষে যে ধরনের কথায় থাকুক, সেটা কিন্তু তার দেশের জনগণের লক্ষ্য। ফলে আমরা যখন একটা জাতীয় ঐক্যের ধ্বনি দেব, আমরা যখন সবার আগে প্রয়োজন, 71-এ আমাদের ঐক্য ছিল, নেতা ছিল, রূপরেখা ছিল। আজকে বাংলাদেশের সামনে এই তরুণ, যে তৃতীয় প্রজন্মের তরুণ, সে মুক্তিযুদ্ধের কি অনুবাদ করবে? মুক্তিযুদ্ধ মানে কি সে আবার অস্ত্র হাতে নামবে স্বাধীন দেশের ভেতরে, দুই পক্ষ অস্ত্র নিয়ে যুদ্ধ করবে, নাকি সে বারে বারেই হচ্ছে প্রতারিত হবে? ফলে এইখানে তরুণদের পথ দেখাবার থেকে আমার মনে হয় যে পথ তরুণরা নিজেরাই দেখে নেবে, এবং ইতিহাস তার মতো করে কিন্তু ঠিক করে যে কে সত্য। আসলে এই যে বাদ দেওয়ার সুযোগ নাই, ওই যে আপনি যেটা আমরা বলছিলাম সুইচ গেট তো ভেঙেই যাবে। হ্যাঁ, এটা কোনোভাবেই, কারণ আপনার এটা একটা অপচেষ্টা, এবং ইতিহাসে সবসময় দেখা গেছে যে চরম নীরবতার পরে একটা চরম, মানে 68 সালে কেউ চিন্তা করে নাই যে 69-এর গণ অভ্যুত্থান হবে। হ্যাঁ, 47 সালে কেউ চিন্তা করে নাই যে 48 সালে না বলা হবে উর্দুকে, বা 52 সাল আসবে। ফলে এটা 2013-এর গণজাগরণ আসবে, সেটাও কিন্তু তার আগের পরিস্থিতিতে একটা ভীতির পরিস্থিতি তৈরি করা হয়েছিল। তাই আমি মনে করি যে ভরসা হারাবার কিছু নাই। যেটা হচ্ছে সমস্যা, সেটা হচ্ছে যে আমরা যত যে বিভক্তির কথা বেশি বলবে, ধরে নিতে হবে যে সে এখানে দেশের ঐক্যের, দেশপ্রেমের কথা বলছে না। আমরা এক পক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে লাগিয়ে রাখতে চাই না। যুদ্ধাপরাধের বিষয়ে দেশের জনগণের ঐকমত্য আছে, এটার বিচার হবে, এবং এই বিচার এই বিজয়ের মাসে উদযাপিত হবে। এটা একটা বড় রকমের দায় মুক্তির বিষয়। আমি মনে করি, যেটা আমার ব্যক্তিগত মত, সেটা হচ্ছে যে আমরা 71 সালে যে জাতীয় আলোড়ন সৃষ্টি হয়েছিল, আজকের যুগে এসে আমরা একটা বৈশ্বিক নাগরিক হিসেবে কিন্তু আমরা
স্থানীয়ভাবে শেকড় পোতা মানুষ আরেক ধরনের জাতীয় আলোড়নের দিকে যাব, সেটা হয়তো 10 বছর 15 বছরের দিকে। কারণ ইতিহাসে অমীমাংসিত ছিল, যুদ্ধাপরাধীর বিচার ছিল 72 সালের থেকে অমীমাংসিত এবং কোন ইতিহাস অসম্পূর্ণ। আমি যে জায়গাটা শেষ করতে চাই, সে অসম্পূর্ণ কাজ কিন্তু 40 বছরে সম্পূর্ণ হয়েছে। অন্য অসম্পূর্ণ প্রশ্নগুলো এটা কিন্তু ফিরে আসবে। এই ঘটনা শিক্ষা দেয় যে আপনি যে আজকে চাপা দিচ্ছেন তা কিন্তু ফিরে আসবে এবং দ্বিগুণ আবেগ নিয়ে ফিরে আসবে। ফারুক আসিফ ভাই, যে ইতিহাস কোনো কিছু অসম্পূর্ণ রাখে না, একটা সময় যে সে পুরো পাতাটাই মেলে ধরে, সেটা হয়তো আমরা চিনতে অনেকে ব্যর্থ হই, বা মানে অনেক অপেক্ষার পর হয়তো আসে, সেই অপেক্ষাটা করতে হবে, সেই ধৈর্যটার ব্যাপার আছে। এবং সেই জায়গা থেকেই তৃতীয় প্রজন্মকেও এখন থেকেই যেটা আপনি দায়িত্ব নেওয়া শিখতে হবে, মানে বড় হওয়া শিখতে হবে, বড় হওয়া শিখতে হবে, দায়িত্ব আমি বড়, হ্যাঁ, পথটাও চিনে নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। সবাইকে বিজয় মাসের অভিনন্দন।